সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মেয়াদ ৩ মাস পূর্ণ হলো। এর মাঝে জ্বালানি সংকট, লোডশেডিং, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী ও শিশু নির্যাতন, বিএনপি জামাতের নেতাকর্মীদের লাগামহীন চাঁদাবাজি ও দখল বাণিজ্য এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনায় প্রতিদিন মারা যাচ্ছে নিরীহ শিশুরা। সেচ ও সারের অভাবে কৃষক করছে হাহাকার। চোখ রাঙাচ্ছে জঙ্গিবাদের উত্থান, শুরু হয়েছে সন্ত্রাসীদের অস্ত্রের লড়াই। নতুন প্রজন্মের অনেকের কাছেই এই বাংলাদেশ অপরিচিত মনে হতে পারে, কিন্তু এমন বাংলাদেশ আমরা আগেও দেখেছি, যখন একই সঙ্গে দেশ ধারাবাহিকভাবে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সারা দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে, সংখ্যালঘু নির্যাতন ও রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে, বিদ্যুৎ আর সারের দাবিতে নিরীহ মানুষ জীবন দিয়েছে এবং শেষ পর্যন্ত পুরো রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে এসেছে সেনা সমর্থিত 111। বলছি 2001 থেকে 2006 সাল মেয়াদে বিএনপি জামাত জোট সরকারের আমলের কথা। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ এই সময়কে বলেন বাংলাদেশের অন্ধকার অধ্যায়, আবার কেউ বলেন রাষ্ট্রীয় ব্যর্থতা আর রাজনৈতিক প্রতিহিংসার যুগ। আজ আপনাদের বলবো সেই অন্ধকার সময়ের গল্প। না, ঠিক গল্প নয়, তথ্যপত্রের ভিত্তিতে দেখানোর চেষ্টা করব 2001 থেকে 2006 সালের বিএনপি জামাত জোট সরকারের প্রকৃত চিত্র। চলুন শুরু করা যাক। অধ্যায় 1, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় বসে। তারপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পরিচিতি পায় পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে 2001 থেকে 2005 পর্যন্ত টানা 5 বার বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে উঠে আসে বাংলাদেশের নাম। এই সময় হাওয়া ভবন নামটা হয়ে ওঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু। প্রশাসন থেকে ব্যবসা, টেন্ডার থেকে পদোন্নতি, সবকিছুতেই ছিল হাওয়া ভবনের একচ্ছত্র আধিপত্য। হাওয়া ভবনই হয়ে উঠেছিল বিকল্প সরকার। আর এই হাওয়া ভবনের প্রাণভোমরা ছিল তারেক রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির প্রভাবশালী নেতা। তারেক রহমানকে ঘিরে গড়ে উঠেছিল দুর্নীতির সাম্রাজ্য। 2007 সালের পর বিভিন্ন দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় তার নাম আসে। এর মাঝে অন্যতম আলোচিত ছিল সিঙ্গাপুরের অর্থ পাচারের মামলা। এই মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই এর কর্মকর্তা ডেভরা লাপ্রেভোটে বাংলাদেশের আদালতে সাক্ষ্য দেন। তিনি পরিষ্কারভাবে বলেন, এফবিআই এর তদন্তে তারেক রহমান ও তার ঘনিষ্ঠ সহযোগী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পাওয়া গিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এফবিআই এর কোনো কর্মকর্তা সরাসরি আদালতে সাক্ষ্য দেওয়ার নজির বিরল। ফলে ঘটনাটি আন্তর্জাতিকভাবেও বড় আলোচনার জন্ম দেয়। অন্যদিকে উইকিলিক্সে প্রকাশিত একাধিক মার্কিন কূটনৈতিক বার্তায় তারেক রহমানকে নোটোরিয়াসলি করাপ্ট, ভায়োলেন্ট সান অফ খালেদা জিয়া এবং সিম্বল অফ ক্লিপ্টোক্রেটিক গভর্নমেন্ট হিসেবে বর্ণনা করা হয়। একই সাথে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য তাকে হুমকি হিসেবেও উল্লেখ করা হয়। বিদেশি সংবাদ মাধ্যমগুলোতেও এ সময়ের বাংলাদেশকে দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা আর দুর্বল শাসনের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। অধ্যায় 2, সংখ্যালঘু নির্যাতন। বাবারা, আমার মেয়েটা ছোট, তোমরা একজন একজন করে আসো, নইলে ও মারা যাবে। পূর্ণিমা রানী শীলের মায়ের 13 শব্দের এই আকুতির মাধ্যমে বোঝা যায় বিএনপি জামাত জোট সরকারের আমলে কতটা বর্বর নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। সেই অন্ধকার সময়ের আলোচিত নামগুলোর একটি ছিল সিরাজগঞ্জের 8ম শ্রেণীর ছোট্ট কিশোরী পূর্ণিমা রানী শীল। 2001 সালের 8 অক্টোবর বিএনপি জামাতের 30 থেকে 40 জনের একটি দল পূর্ণিমা রানী শীলদের বাড়িতে হামলা চালায়। 13 বছরের পূর্ণিমা এবং তার মাকে পাশের খেতে নিয়ে গিয়ে মায়ের সামনেই পূর্ণিমাকে গণধর্ষণ করা হয়। একই ভাগ্য বরণ করতে হয় বাগেরহাটের ছবি রানীকে। 2002 সালের 21শে আগস্ট বিএনপির ক্যাডাররা বাসস্ট্যান্ড থেকে পার্শ্ববর্তী বিএনপি অফিসে তুলে নিয়ে যায় ছবি রানীকে, করে গণধর্ষণ। শুধু তাই নয়, ছবি রানীর গোপনাঙ্গে মরিচ, বালি ও কাচের গুঁড়া ঢুকিয়ে নির্মম নির্যাতন করা হয়। 2001 সালের 16 নভেম্বর নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরুকে জামাত শিবিরের ক্যাডাররা চট্টগ্রামের জামাল খান রোডের বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে। গোপাল কৃষ্ণ মুহুরুকে যখন শিবিরের ক্যাডাররা হত্যা করছিল, ঠিক একই সময়ে বিএনপি জামাতের নেতাকর্মীরা নারকীয় নির্যাতন চালাচ্ছিল ভোলার চরফেশনে। একই দিন অন্ততপক্ষে 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করা হয়। 70 বছরের বৃদ্ধা থেকে 8 বছরের শিশু কেউই রক্ষা পায়নি। এটাই প্রমাণ করে দেশকে সংখ্যালঘু মুক্ত করার জন্য এটি ছিল একটি সংঘবদ্ধ পরিকল্পনা, যা চলমান থাকে পরবর্তী 5 বছর ধরে। শুধুমাত্র গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী এই সময়ে অন্ততপক্ষে 4092টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে। অধ্যায় 3, জঙ্গিবাদের উত্থান। বিএনপি জামাত জোট সরকারের আমলে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তনগুলোর একটি ছিল জঙ্গিবাদের উত্থান। 2001 সালে সরকার গঠনের পরপরই উগ্রপন্থীরা সারা দেশে স্লোগান তুলে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। বিএনপি জামাতের সক্রিয় পৃষ্ঠপোষকতায় জামাতুল মুজাহিদিন জেএমবি, হরকাতুল জিহাদ সহ বিভিন্ন উগ্রপন্থী সংগঠনগুলা শক্তি সঞ্চয় করতে থাকে, যার আলটিমেট রূপ দেখা যায় 2005 সালের 17 আগস্ট সারা দেশের 63 জেলায় একযোগে বোমা হামলার মাধ্যমে। এর আগেই 2004 সালের 21শে আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি ঘটে।
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় গ্রেনেড হামলা। লক্ষ্য ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানব ঢাল বানিয়ে শেখ হাসিনাকে রক্ষা করলেও নিহত হন ২৪ জন নেতাকর্মী, আহত হন শত শত মানুষ। রক্তে ভেসে গিয়েছিল পুরো এলাকা। বাংলাদেশের গণতন্ত্রকে চিরতরে হত্যা করার জন্যই হয়েছিল এই হামলা। এছাড়াও জঙ্গিরা আদালতে বোমা হামলা করে বিচারকদের হত্যা করে আওয়ামী লীগ নেতা এস এম কিবরিয়াকে, হামলা চালায় উদীচিতে, হামলা চালায় সিনেমা হলে। জঙ্গি হামলা থেকে রক্ষা পায়নি বিদেশি কূটনীতিকেও। ২০০৪ সালের ২১শে মে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে গ্রেনেড হামলার শিকার হন তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়। সকলেই বুঝতে পারে বাংলাদেশ ধীরে ধীরে উগ্রবাদের নতুন ঘাঁটিতে পরিণত হচ্ছে। ২০০২ সালের ৪ এপ্রিল সুইডিশ সাংবাদিক বার্টিল লিন্ডনার তার আর্টিকেলে বাংলাদেশের সন্ত্রাসের উর্বর-ভূমি হিসেবে উল্লেখ করেন। ২০০৫ সালের ২৩শে জানুয়ারি পুলিৎজার-জয়ী মার্কিন সাংবাদিক এলিসা গ্রিসোল্ড নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দ্য নেক্সট ইসলামিক রেভলিউশন শীর্ষক আর্টিকেল লিখেন। কিন্তু বিএনপি জামাত জোট সরকার এসব অভিযোগকে আমলেই নেয়নি, বরং সরকারের কর্তা ব্যক্তিরা বাংলা ভাইকে মিডিয়ার সৃষ্টি হিসেবে উল্লেখ করে। পরবর্তীতে জানা যায় বিএনপি জামাতের অন্ততপক্ষে ৮ নেতা এবং মন্ত্রী সরাসরি এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ছিল। অধ্যায় ৪, ১০ ট্রাক অস্ত্র উদ্ধার। ২০০৪ সালে চট্টগ্রামে ধরা পড়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ অস্ত্রের চালান। ১০ ট্রাক ভর্তি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরির জেটি এলাকা থেকে। তদন্তে উঠে আসে এই অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কাছে পৌঁছানোর পরিকল্পনা ছিল। ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোড়ন তুলে, কেননা এটি দৃশ্যতই ছিল বাংলাদেশের মাটি ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্রকে অস্থিতিশীল করার নোংরা অপচেষ্টা। তবে বরাবরের মতোই এক্ষেত্রে সরকার ছিল ডিনায়াল মোডে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই ঘটনার প্রেক্ষিতেই করেছিলেন তার সেই বিখ্যাত উক্তি, উই আর লুকিং ফর শত্রুস। অধ্যায় ৫, বিদ্যুৎ সংকট, সারের সংকট ও জনদুর্ভোগ। বিএনপি জামাত জোট সরকারের আমলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ছিল নিত্যদিনের ঘটনা। গ্রাম তো দূরের কথা, রাজধানী ঢাকাতেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকতো না। বিদ্যুতের দাবিতে ২০০৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে হওয়া সাধারণ গ্রামবাসীর আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে হত্যা করে ২০ জনকে। ২০০৬ সালের এপ্রিল মাসে যাত্রাবাড়িতে বিদ্যুৎ ও পানির দাবিতে আন্দোলনে নামে হাজার হাজার সাধারণ মানুষ। স্থানীয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ পুলিশ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে এই আন্দোলন দমন করতে গেলে জনতার প্রতিরোধের মুখে দৌড়ে পালিয়ে যান। তখন থেকেই তার নাম হয়ে যায় দৌড় সালাউদ্দিন। এই সময়ে সারের সংকটও তীব্র আকার ধারণ করে। সারা দেশে সারের দাবিতে কৃষকদের আন্দোলন ছিল নৈমিত্তিক ঘটনা। ২০০১ থেকে ২০০৬ সালে অন্তত পক্ষে ২৪ জন কৃষক সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারায়। ১৭ বছর পর আবারও ক্ষমতার মসনদে বিএনপি। বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এবং সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার কারিগর তারেক রহমান শিশু হত্যাকারী ইউনূসের সকল অপকর্ম হালাল করা এবং বিদেশিদের কাছে দেশ বিক্রির মুচলেখা দিয়ে সাজানো নির্বাচনের মাধ্যমে বসেছেন ক্ষমতায়। এবার জামাত আর তাদের জোটে না থাকলেও সমঝোতার মাধ্যমে বসেছে বিরোধী দলের আসনে। কিন্তু দেশ বিরোধী এই চক্রে মূল চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। সরকারের বিগত ৩ মাসের কর্মকাণ্ডের সাথে ২০০১ থেকে ২০০৬ সালের কর্মকাণ্ডগুলো একটু মিলিয়ে দেখুন, একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাবেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। কিন্তু ইতিহাস এটাও বলে জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। তাই দেশ বিরোধী বিএনপি জামাত গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। ২০০১ থেকে ৬ সালের মতো ৫ বছর সময় যদি এই গোষ্ঠী পায়, আমরা আর কখনোই বাংলাদেশকে ফিরে পাবো না।